আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। যে কারণে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে না মুসলিম দেশগুলো। 40টি রুশ যুদ্ধ বিমান ধ্বংসে আসতে চলছে পুতিনের ভয়ঙ্কর প্রতিশোধ। ইসরায়েলকে থামানোর উপায় জানালেন ইয়েমেনি কর্মকর্তা। তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে প্রস্তুত হচ্ছে ইউরোপের এক দেশ। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গ্যারান্টি চায় ইরান। ইসরায়েলে বিনিয়োগকারী বিদেশি কোম্পানিগুলোকে হুতির হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। যে কারণে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে না মুসলিম দেশগুলো। বিশ্বের 57টি মুসলিম দেশে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটিরও বেশি। অন্যদিকে ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদির রাষ্ট্র, যার জনসংখ্যা মাত্র 1 কোটির কাছাকাছি। তবে ক্ষুদ্র জনগোষ্ঠীর সামরিক শক্তির সামনে আজ কোটি কোটি মুসলমান অসহায়। ইসরায়েলের নির্যাতনের মুখে ফিলিস্তিনের অস্তিত্ব সংকট পড়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, বিশ্বের মুসলিম দেশগুলো কেন একজোট হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না? 200 কোটি মুসলমান নামাজ পড়ে কিন্তু একসাথে হাঁটে না। আবাবিলের গল্প কি শুধুই গল্প, নাকি ঈমান আজ ক্ষয়ে গেছে? আকাশের দিকে তাকিয়ে মুসলমানরা হয়তো ফিলিস্তিনের আকাশে আবারও আবাবিলের আগমনের জন্য প্রার্থনা করছে। যে আবাবিল একদিন কাবাকে আব্রাহার হাত থেকে রক্ষা করেছিল, সেই আবাবিল কি আবার ফিরে আসবে? তার চেয়ে বড় প্রশ্ন হলো, বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো কেন ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না, যেখানে পশ্চিমা বিশ্বের সমর্থনে ইসরায়েল ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে দিচ্ছে। সেখানে মুসলিম দেশগুলো কেন ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়াতে পারছে না? এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, মুসলিম দেশগুলোর মধ্যে ভূরাজনৈতিক স্বার্থ এবং বিভাজন সবচেয়ে বড় বাধা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তুরস্ক, পাকিস্তানের মতো দেশগুলোর নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থ রয়েছে। অনেক মুসলিম দেশ ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এর মধ্যে রয়েছে মিশর, জর্ডান, মরক্কো, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া মুসলিম বিশ্বে শিয়া সুন্নি বিভাজনও রয়েছে, যা ঐক্য গঠনের সবচেয়ে বড় বাধা। ইরান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বিরোধের অন্যতম উদাহরণ। দ্বিতীয়ত, মুসলিম বিশ্বের কিছু দেশ সামরিকভাবে শক্তিশালী হলেও সম্মিলিতভাবে যুদ্ধ পরিচালনা করা বেশ কঠিন। ইসরায়েলের সেনাবাহিনী বিশ্বের অন্যতম উন্নত বাহিনী, যার রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং এর মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ধারণা করা হয়, ইসরায়েলের হাতে 80 থেকে 400টি পরমাণু ওয়ারহেড রয়েছে। যদি মুসলিম বিশ্ব সম্মিলিত হামলা চালায়, তবে ইসরায়েল পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে, যা মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর হবে। অন্যদিকে মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানের পরমাণু অস্ত্র রয়েছে, কিন্তু সেটি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হবে কিনা তা নিশ্চিত নয়, কারণ পাকিস্তান প্রতিবেশী ভারতকে চাপে রাখতে ব্যস্ত। ইরানের পারমাণবিক অস্ত্র আছে বলে ধারণা করা হলেও সেটি নিশ্চিত নয়। তৃতীয়ত, যুদ্ধে জড়ালে ইসরায়েল সরাসরি পশ্চিমা বিশ্বের সমর্থন পাবে। ইসরায়েলের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো। যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র শুধু অস্ত্র নয়, সরাসরি সামরিক সহায়তাও দিতে পারে। সেই সঙ্গে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক প্রতিরোধ গড়ে তোলার সম্ভাবনাও প্রবল। চতুর্থত, মধ্যপ্রাচ্যের অনেক দেশের অর্থনীতি পশ্চিমা বিশ্বের উপর নির্ভরশীল। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ অনেক দেশ ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেছে। সরাসরি যুদ্ধে জড়ালে এসব দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। মূলত এসব কারণে মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারছে না। কিন্তু মুসলিম জাতির ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দখলদার ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিন মুক্ত হওয়ার সম্ভাবনা নেই। 40টি রুশ যুদ্ধ বিমান ধ্বংসে আসতে চলেছে পুতিনের ভয়ঙ্কর প্রতিশোধ। যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে বসার একদিন আগে রাশিয়ার উপর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, এই হামলায় রাশিয়ার অন্তত 5টি বিমান ঘাঁটিতে আঘাত হানে ইউক্রেন এবং এতে 40টিরও বেশি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। রবিবার একযোগে 117টি ড্রোন ব্যবহার করে এই আক্রমণ চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসপিইউ। স্পাইডার ওয়েভ নামে পরিচিত
গঠিত এই বিশেষ অভিযানে ব্যবহৃত ড্রোনগুলো ইউক্রেন থেকে চোরাই পথে কার্গো ট্রাকে করে বিমান ঘাঁটির কাছাকাছি নিয়ে যাওয়া হয়। পরে রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ ঘটিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়। এসপিইউ জানায়, এই পরিকল্পনার প্রস্তুতি চলেছে প্রায় 1.5 বছর ধরে। হামলার সময় রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে ফাঁকি দিয়ে হামলাকারীরা নিরাপদে স্থান ত্যাগ করতেও সক্ষম হয়েছেন। জেলেনস্কি দাবি করেন, এই হামলায় রাশিয়ার ক্রুজ মিসাইল বহনে সক্ষম বিমান বহরের প্রায় 34% ধ্বংস হয়ে গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি রাশিয়ার কৌশলগত ক্ষমতার উপর বড় ধরনের আঘাত। 5টি বিমান ঘাঁটিতে হামলার বিষয়টি রাশিয়া প্রশাসনও স্বীকার করেছে, তবে তাদের দাবি বেশিরভাগ ড্রোন প্রতিহত করা সম্ভব হয়েছে। এদিকে ইউক্রেনের দাবি অনুযায়ী এত বড় ক্ষয়ক্ষতির মুখে রাশিয়া কি ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে তা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। হামলার পরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেছে রুশ প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি আলোচনার একদিন আগে এ ধরনের হামলা যুদ্ধের গতিপথ সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে। এদিকে যুদ্ধবিরতির উদ্যোগ, অন্যদিকে মাত্রার কৌশলগত হামলা ইউক্রেন রাশিয়া সংঘাত এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। আগামী দিনগুলোতে পুতিন প্রশাসনের প্রতিক্রিয়া নির্ধারণ করবে যুদ্ধ কি থামবে না আরো ভয়ঙ্কর রূপ নেবে। ইসরায়েলকে থামানোর উপায় জানালেন ইয়েমেনি কর্মকর্তা। ইয়েমেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে একমাত্র কার্যকর উপায় হলো বল প্রয়োগ, কারণ যুদ্ধবাজ ইসরায়েল কেবল শক্তির ভাষায় বোঝে। শনিবার ইয়েমেনের উপতথ্যমন্ত্রী নাসরুদ্দিন আমির এক বিবৃতিতে এসব কথা বলেন। ইয়েমেনি কর্মকর্তার ভাষায়, গাজা উপত্যকায় লাগাতার হামলা কেবল সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে বন্ধ করা সম্ভব, কারণ জায়নিস্ট শাসন কেবল বল প্রয়োগের জবাবটাই বুঝতে সক্ষম। নাসরুদ্দিন আমির বলেন, সংঘাতের পরিসর বাড়াতে ও দখলদার শাসনের অভ্যন্তরীণ ফ্রন্টে চাপ বাড়াতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী আল্লাহর রহমতে তাদের সর্বশক্তি প্রয়োগ করবে, আর কেবল এভাবেই আমরা গাজার নিপীড়িত জনগণের দুঃখ কষ্টের অবসান ঘটাতে পারি। তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে, প্রস্তুত হচ্ছে ইউরোপের এক দেশ। বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনার আগুন জ্বলে উঠেছে। সম্ভাবনা আছে চীন হয়তো আক্রমণ চালিয়েছে তাইওয়ানে, অথবা রুশ বাহিনী পেরিয়ে গেছে পূর্ব ইউরোপের কোনো ন্যাটো সদস্য দেশের সীমানা। এমন একটি জটিল উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ব্রিটেনের বড় বড় কোম্পানিগুলো যুদ্ধকালীন প্রস্তুতি নিতে শুরু করেছে। এ প্রস্তুতিতে তাদের পরামর্শ দিচ্ছেন সাবেক ব্রিটিশ সেনা কমান্ডার এবং বর্তমানে গোয়েন্দা ও নিরাপত্তা পরামর্শক সংস্থা সিভিল লাইনের প্রধান জাস্টিন ক্রাম্প। ক্রাম্প জানান, ব্রিটেনের বড় সুপারমার্কেট চেইন থেকে শুরু করে সিলিকন ভ্যালির প্রযুক্তি জায়ান্ট অনেকেই তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, কারণ তারা বিশ্বাস করছেন বৈশ্বিক কোনো বড় সংঘাত আর মাত্র 2 বছরের দূরত্বে। আমরা এখন এমন এক বিশ্বে বসবাস করছি যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে অস্থিতিশীল ও বিপজ্জনক, বললেন ক্রাম্প। ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা, চীনের তাইওয়ান নিয়ে হুমকি, রাশিয়ার ইউক্রেন ও পূর্ব ইউরোপে আগ্রাসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার প্রতি অনাস্থা, সব মিলিয়ে 2027 সাল হতে পারে পৃথিবীর সবচেয়ে সংকটপূর্ণ সময়। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গ্যারান্টি চায় ইরান। ইরান যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তাদেরকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আনুষ্ঠানিক নিশ্চয়তা দিতে হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘা এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে নিষেধাজ্ঞাগুলো কার্যকরভাবে প্রত্যাহার করা হয়েছে, তবে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়নি বলে উল্লেখ করেন তিনি। ইসরায়েলে বিনিয়োগকারী বিদেশি কোম্পানিগুলোকে হুতির হুঁশিয়ারি। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান বলেছেন, গাজায় চলমান ইসরায়েলি বর্বর অভিযানের প্রতিশোধ হিসেবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এর কারণে ইসরায়েলে বিনিয়োগের ঝুঁকি বাড়ছে। এক বিবৃতিতে মাহাদি আল মাসাদ ইসরায়েলে কর্মরত সমস্ত কোম্পানিকে সতর্ক করে বলেছেন, তারা যেন সতর্কতাটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং পরিবেশ অত্যন্ত অনিশ্চিত হয়ে উঠছে, তাই বিলম্ব না করে চলে যান। মাসাদ উল্লেখ করেছেন, সতর্কতা সত্ত্বেও ইসরায়েলি অঞ্চলে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া যে কোনো প্রতিষ্ঠানকে সিদ্ধান্তের সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে এবং পরবর্তী ক্ষতি স্বীকার করতে হবে। তিনি বলেন, প্রয়োজনে আমরা আগামী কয়েকদিনের মধ্যে আরো ব্যবস্থা নিতে পারি, যা ইসরায়েলে বিনিয়োগকারী কোম্পানিগুলিকে গুরুতর ঝুঁকির মুখে ফেলবে। মাসাদ বলেন, ইয়েমেনি সতর্কতা উপেক্ষা করা একটি দুর্বল পরিস্থিতির উপর বাজি ধরা, যা অপ্রীতিকর পরিণতি ডেকে আনতে পারে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অপরাধমূলক প্রশাসন বিনিয়োগকারীদের স্বার্থের কথা ভাবে না এবং নিজেদের এজেন্ডা পূরণের জন্য তাদের নিরাপত্তা নিয়ে জুয়া খেলছে। যে সরকার গাজায় বন্দী থাকা তাদের নিজেদের বন্দীদের ভাগ্য নিয়ে চিন্তিত নয়, তারা বিদেশি কোম্পানি বা বিনিয়োগকে রক্ষা করবে না।